আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন জনাব হাসান মাহমুদ বিপ্লব, আইনজীবী, পুঁজিবাজার বিশ্লেষক ও বিনিয়োগকারী, এবং আমাদের সাথে আরও আছেন জনাব মোহাম্মদ আলী, সিইও, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আপনাদের দুইজনকে আমন্ত্রণ। দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। জনাব হাসান মাহমুদ বিপ্লব, আপনি তো অনেক দিন যাবৎ বাজারের সাথে আছেন এবং পুঁজিবাজারে খুব অ্যাক্টিভলি আমরা দেখেছি আপনাকে। আপনি একজন পেশাদার আইনজীবীও বটে। এই আমাদের বাজারের যে একটা পরিবর্তন আসছে বা লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়টা আপনারা বিনিয়োগকারী হিসাবে আপনারা কিভাবে দেখছেন? অনেক দিন পর আসলে আমাদের বাজারটা জেগে উঠেছে বলতে বলতে আমি আসলে বাজার স্টেবল হয়েছে, বাজারে লেনদেন 500 কোটি টাকার উপরে আছে। এটির জন্য আসলে সর্বোচ্চ ক্রেডিট আমরা প্রথমে বাংলাদেশ ব্যাংক এবং এসএসসি দুজনকেই দিতে চাই। এসএসসি বেশ কিছু রুলস চেঞ্জ করেছে, তারা অনেক ধরনের পাবলিক এখনও কতগুলি রুলস আছে, যেমন মিউচুয়াল ফান্ডের রুলসটা হয়ে গেলে আরও একটু বেটার হবে। তার সাথে সাথে ফাইন্যান্সিয়াল অ্যাক্টটা কিন্তু পার্লামেন্টের আছে। তারপর তারা এই গ্রেডে উন্নতি হয়েছে। এর কারণে আপনি গতকালও আছে পেপারে যে ফরেন ইনভেস্টররা আবার কিন্তু আগ্রহ দেখাচ্ছে, প্রায় 23% বেড়েছে। সবচেয়ে বড় কাজটা করেছেন আপনারা এবং বাংলাদেশ ব্যাংক মিলে। এই যে ব্যাংকগুলোর নেগেটিভ ইকুইটি এবং অন্য অন্য কারণে যে ফান্ড স্টাক ছিল, এটির যে শেষ সময়টা ছিল, এটি নিয়ে বিনিয়োগকারীদের মারাত্মক আতঙ্কে ছিল। কিন্তু এমন একটা প্রপোজালের মাধ্যমে আপনাদের কথা শুনে এবং তাদের বিজ্ঞ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন ব্যাংককে লং টার্ম সলিউশন করে দিল, যে পেড আপ বাড়িয়ে এটাকে সমন্বয় করে, আলটিমেটলি কিন্তু এটা আর কখনো সমন্বয় করা লাগবে না, আপনার ইকুইটির অংশ হয়ে গেল। এর ফলে কিন্তু মানুষের আস্থা বেড়েছে, অংশগ্রহণ বেড়েছে এবং সত্যিকার অর্থে মানুষ ভাবতে শুরু করেছে যে এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, ব্রোকার অ্যাসোসিয়েশন বলেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বলেন, সবখানে কিন্তু আমরা আপনাদের দেখেছি। বিশেষ করে আপনি এবং লালি ভাই দুজন এবং মাননীয় অর্থমন্ত্রী এই যে কাজটা করার ফলে হয়েছে কি, কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। আর এসএসসিকে ধন্যবাদ দিব তার আইপিও রুলসটা চেঞ্জ করার। এখন 10 টাকার শেয়ার 10 টাকায় আসবে, আর প্রিমিয়ামের শেয়ারটাকে এমন একটা রুলস হয়েছে, প্রাইস কেউ ইন্ডিকেট করতে পারবে না, কত টাকা নেবে এটা বলতে হবে, কত সংখ্যক শেয়ার সেটাও পারবে না, মার্কেট রেটে কিন্তু প্রাইস ঠিক হবে। এই দুটো কারণে বাজারে একটা আস্থা ফিরে এসেছে। বিপ্লব, আপনাকে এখানে থামাচ্ছি। মোহাম্মদ আলী, আপনি তো বাজারের একজন অ্যাক্টিভ ব্রোকার, দীর্ঘদিন যাবত এখানে আছেন। আমরা বাজার নিয়ে প্রতিদিনই আলোচনা করি, এর আগেও আপনি এখানে এসেছেন। আমি একটু ভিন্নভাবে, যে এটা আমরা সবাই জানি যে দেশের পুঁজিবাজার যত শক্তিশালী সে দেশের অর্থনীতি তত ভালো, অথবা যে দেশের অর্থনীতি যত ভালো তার পুঁজিবাজারও তত ভালো থাকে। সেই আসপেক্টে আমরা আমাদের দেশের সকল প্রকার অর্থনৈতিক ইন্ডিকেটারগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ দেখি। এবং কালকেও আমি একটা ওই টিভির নিউজে দেখতেছিলাম যে জাহিদ সাহেব, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে স্পেশালিস্ট আছেন, উনি কান্ট্রি হেড আছেন, উনি বলতেছিলেন যে আমাদের ইকোনমিক গ্রোথ নিয়ে। তো এই গ্রোথের আসপেক্টে আপনি কোন সেক্টরকে খুব বেশি লুক্রেটিভ বা প্রসপেক্টিভ আপনি মনে করছেন, সেক্টরাল আসপেক্ট? বেসিক্যালি একটা দেশের যখন আপনার জিডিপি গ্রোথ হয়, তখন এখানে ডেফিসিট ফাইন্যান্সিং ইনভলভ থাকে, এডিপি এক্সপেন্ডিচার ইনভলভ থাকে, বিষয়গুলো একটা হাইটেক। তারপর আমি একটু এক্সপ্লেইন করি। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন বাড়ায়, এই এক্সপেন্ডিচারটা ডেভেলপমেন্ট ওয়ার্কে যে এটা আস্তে আস্তে মানুষের হাতে যায়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, সেভিং বাড়ে, এবং এই সেভিংটা ব্যাংকে আসে, আবার সেভিংটা ইনভেস্ট হয়। এখানে যে প্রপেনসিটি টু সেভ, প্রপেনসিটি টু কনজিউম, বিভিন্ন ধরনের ইকুয়েশনের ইনভলভমেন্ট আছে। এখন আমরা কিন্তু কনভার্ট হচ্ছি মধ্য আয়ের দেশে, অলমোস্ট উই আর ট্রিটেড অ্যাজ এ মিডল ইনকাম গ্রুপ। তো আমাদের এই যে ধরেন এই ফান্ডটা, ওয়েলথ ম্যানেজমেন্ট, যাদের ওয়েলথ আছে, সেটা কোথায় সে ইনভেস্ট করবে? তার জন্য একটা সেক্টর হচ্ছে ফিক্সে যাওয়া, সঞ্চয়পত্র ব্যাংক, আর একটা সেক্টর হচ্ছে পুঁজিবাজারে আসা, আর হয়তো কেউ রিয়েল এস্টেটে যায়। তো এখন দেখা গেল ব্যাংকের ইন্টারেস্ট রেট নিচের দিকে যাচ্ছে, যেহেতু অর্থনীতি একটা ভালো গতি আছে, কোম্পানিগুলো ভালো প্রফিট করতেছে, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, সঙ্গত কারণে ফান্ড কিন্তু ধীরে ধীরে পুঁজিবাজারে
ল্যান্ডিং হবে, এখন পুঁজিবাজারে চলে আসবে। এখন এই আসার জন্য এখানে দুটা জিনিস দরকার, রেগুলেশন, ডিউ ডিসক্লোজার, আর হচ্ছে ভালো শেয়ারের ইনফ্লো থাকতে হবে, যে আমি আমার অর্থটা কোথায় ইনভলভ করব, কোন কোম্পানির। আমরা প্রায় দেখি যে মার্কেট লিডার ইজ নট এ ম্যান, মার্কেট লিডার শুড বি এ কোম্পানি। তো এইসব ব্যাপারগুলো চিন্তা করলে, যেটা আমাদের আইনজীবী ভাই বলেছেন, দীর্ঘ রিফর্মের পরে আমার মনে হচ্ছে বাজার একটা নির্দিষ্ট গতির দিকে যাচ্ছে এবং একটা ভালো কিছু আশা করা যায়, যেখানে ইনভেস্টমেন্ট সেগমেন্টটা বাড়বে। জনাব হাসান মাহমুদ, আপনার কাছে আবার ফিরে আসছি। আমরা তো বাজারকে একটা গতিশীল জায়গায় দেখছি, আপনিও বলছেন, আমরাও মনে করি, মোহাম্মদ আলীও একই কথা বললেন। তো পাশাপাশি যে বিষয়গুলো, ইকোনমিক যে আমাদের গ্রোথ হচ্ছে, সেখানে আমাদের তো অনেকগুলা সেক্টরাল পারফরমেন্স আছে। সেই হিসাবে ইকোনমিতে কোন সেক্টরটাকে আপনি খুব বেশি প্রসপেক্টিভ, বা কোন এরিয়াটাকে আপনারা মনে করছেন যে খুব ভালো করছে? বাংলাদেশ সরকারের আমি যদি টোটাল বাজেট দেখি, তাহলে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বার করছে ইনফ্রাস্ট্রাকচার এবং বিদ্যুৎ, সাথে সাথে কিন্তু আপনার লোকালি আবার আমাদের বেসরকারি খাতের মধ্যে ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল, এই চারটা খাত কিন্তু বাংলাদেশের লাইফলাইন। সুতরাং বিনিয়োগকারীরা যদি এই চারটা খাত থেকে বুঝে শুনে ভালো, কম পির এবং ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন, তারা একটা ট্রিমেন্ডাস বেনিফিট পাবেন। কারণ আমাদের জিডিপি এখন হচ্ছে 7 ধরা হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেলে, একটা সেতু হলে আমাদের দেশে 1.5% জিডিপি বাড়ে। 7টা বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 1000 মেগাওয়াটের, এর মধ্যে 5টা কয়লার আর বাকিটা পারমাণবিক। তো 19 সালের পর এলএনজি টার্মিনাল হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সত্যিকার অর্থে আমরা ডবল ডিজিটে চলে যাব 19 সাল থেকে। আমার ধারণা চায়না এক সময় 10-12 বছর ডবল ডিজিটে ছিল, ইন্ডিয়া 7 বছর, বাংলাদেশের কিন্তু এক সময় আসবে 5-6 বছর ডবল ডিজিট থাকবে। তখন কিন্তু সত্যিকার অর্থে এই যে 2010-এর দুঃখ কষ্ট সব কিছু ভোলা সম্ভব। কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে, যারা শেয়ার মার্কেট খুব ভালো না বোঝেন, তাদের কোনো মতে মার্জিন রুল নেওয়া যাবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বিনিয়োগটা মিনিমাম 3, 6 বা 9 মাস মেয়াদি করতে হবে। ট্রেডারদের কথা আলাদা, যাদের জীবন জীবিকা, সারা পৃথিবীতেই ট্রেডার আছে, কিন্তু আমাদের দেশে আমরা আনফর্চুনেটলি, আপনারা সবাই বড় বড় ব্রোকার আছে, সবাই ট্রেডার হতে চায়। একটা দেশে সবাই যদি ট্রেডার হতে চায়, তাহলে ইনভেস্টার না থাকে, অনলি ফরেনাররা ইনভেস্টার, যার জন্য তারা জিপি 200 টাকায় কিনে 400 টাকায় বেচতে পারে, স্কোয়ার ফার্মে 170 টাকায় কিনে বোনাস খেয়েও কিন্তু ভালো প্রফিটে বেচতে পারে। অলিম্পিক 5 বছর ধরে তাদের 700% গেইন হয়েছে। কিন্তু লোকাল ইনভেস্টরদের অ্যাটিটিউডটাই 10-এর পর কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা ভাবে যে 3 মাসে শেয়ার 5 গুণ হবে, 6 গুণ হবে। সেই ধারণা থেকে বের হয়ে এসে আমাদের বুঝতে হবে, সারা বছর ব্যাংকে এফডিআর করলে এখন 7 পাওয়া যায়। আমি যদি 30% কিউমুলেটিভ গ্রোথ থাকে, এই গ্রোথ 10 বছর কেট থাকলে সে কিন্তু দেশের অন্যতম ধনী। এই স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকতে হবে। আর ট্রেডারদের যেটি বলবো, তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বাইরে টেকনিক্যালিটি করবে, কারণ এখানে কিন্তু 2-3 লক্ষ লোকের প্রত্যক্ষ জীবিকা আছে, তাদের কথা বলছি না, তারা ট্রেড করবেনই। কিন্তু কিছু লোক যারা আগে ইনভেস্টর নেচারের ছিলেন, তারা হঠাৎ করে 2-3 বছরে ট্রেডার হয়ে গেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আবার ইনভেস্টমেন্টে ফিরে আসেন। সবগুলো যেহেতু ইকোনমিক ইন্ডিকেটর পজিটিভ, জাহিদ সাহেব ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্টও বলেছেন, ওনারা 6.8 বলেছে, কিন্তু এডিবি বলেছে 7.1, কিন্তু গভর্নমেন্ট বলছে 7। তার মানে 7-এ আমরা একটা 6-এর বৃত্ত থেকে কিন্তু প্রথম বের হলাম। তার মানে হচ্ছে আপনি একটা সুন্দর দিনের অপেক্ষায় আমরা আছি। জি, আমরা মিস্টার আলী, উনি যেটা বললেন যে ইনভেস্টরদের যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বা ট্রেডিং অ্যাটিটিউড নিয়ে, সেক্ষেত্রে আপনারা যেহেতু একটা বড় ব্রোকার হাউস হিসাবে, আপনারা ইনভেস্টরদেরকে কিভাবে গাইড করছেন বা তাদেরকে সচেতন করার জন্য আপনাদের কি ধরনের? আসলে আমরা এখানে যে ইনভেস্টরদের লক্ষ্য করি, 3-4 টাইপস ইনভেস্টর আছে। কেউ ডেলি আসেন, ট্রেড করেন ওনারা, আর কেউ হয়তো কিছুদিন পর পর ফোনে করেন। কিছু বাইরের ইনভেস্টর আছে, আর কিছু আছে রিয়াল ইনভেস্টর, যারা একটা ভালো আমাদের কাছে আলাপ করে যে একটা লিস্ট দেন যে ভালো কোম্পানি কারা। আমরা হয়তো আমাদের রিসার্চ থেকে একটা লিস্ট দিই, ওরা ধীরে ধীরে প্রতি মাসেই দেখি যে ইনভেস্ট করে আস্তে 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 আস্তে। এবং আমি অনেকের পোর্টফোলিও দেখেছি 100%, এই লাস্ট 4 ইয়ার্সে 150% ক্যাশ ডিভিডেন্ড ছাড়াই গ্রোথ আছে। যেমন ধরুন একটা পোর্টফোলিও আমি বলি, উনি থাকে হচ্ছে আপনার জার্মানিতে। তো উনি 1 লাখ ইউরো ওনার ইয়াতে ছিল এফডিআর,
পরে আমি বললাম যে আপনি কি আর পাবেন 2%, রাদার শেয়ার বাজারে বিনিয়োগ করেন, কনভার্ট করে ফ্ল্যাকচুয়েশন কিছু রিস্ক থাকবে, এখানে মনে ভালো হবে। পরে আমি দেখলাম যে ওনার উইদিন 1.5 ইয়ার্সে 100% গেইন হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে ট্রেডিং করতে হলে ট্রেডিং এটা বুঝতে হবে, উনি যেটা বলে টেকনিক্যাল অ্যাজ ওয়েল এজ হিউম্যান সাইকোলজি, মার্কেট সাইকোলজি। আর ইনভেস্টর হতে বুঝতে হবে যে এটার পিছনে আমি এটা কোম্পানির পার্টনার হচ্ছি, এটা ম্যানেজমেন্ট কারা, আর কোন সেগমেন্টে আছে ওই সেগমেন্টের গ্রোথটা কি। আপনারা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই যে যেটা বললেন বিপ্লব সাহেব, যেটা বললেন যে বিনিয়োগকারীদের যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, সেই জায়গাটায় ওদেরকে সচেতন করার জন্য বা রাইট ডিরেকশনে পাঠানোর জন্য, সেক্ষেত্রে আপনারা ওই ক্যারি আউট লট অফ ট্রেনিং, আমরা অনেক কন্ডাক্টিং লট অফ ট্রেনিং। আমি নিজেই এইসব ট্রেনিংগুলা নিয়েছি এবং এক্সপ্লেন করেছি। আমি নিজে কিন্তু ব্রোকার হিসেবে পরিচিত, যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি তার চেয়ে বেশি হচ্ছে ডিলার। আমার কিন্তু মার্জিন লোনটাকে আমি অলমোস্ট 80% কনভার্ট করে ডিলারে নিয়ে গেছি, কারণ আমি আস্তে আস্তে মার্জিন লোন দেওয়া কমাই ফেলছি। কারণ আমি যদি 12% লোন দিই, সেটা যে আর্নিং হয় সেটা 7.5% ট্যাক্স অ্যাট্রাক্ট করে। আর আমি যদি ডিলারে ইনভেস্ট করি, সেটা যে ধরেন যে কোনো শেয়ারে 12% 15% রিটার্ন পাওয়া যায়, সেটা 10% ট্যাক্স অ্যাট্রাক্ট করে। আর এখানে দুইটা জিনিস থাকে, আমার হাতে কন্ট্রোলটা থাকে। বাজার যখন খারাপ আমি সাপোর্ট দিতে পারি, বাজার যখন ভালো তখন আমি স্কোয়ার আপ করতে পারি। তো সঙ্গত কারণে আরও 3 বছর আগেই আমি আস্তে 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 ডিলারে কনভার্ট হয়ে গেছি। এবং আমার পজিশন হচ্ছে আমার মনে হয় ব্রোকারদের মধ্যে হাইয়েস্ট ইন দ্য ডিলার ইনভেস্টমেন্ট, এইটা অ্যারাউন্ড 150 crore। তো এবং রিটার্নও মোটামুটি ভালো। এই ডিলারের ডেফিনেটলি ডিলারের পার্টিসিপেশনটা কিন্তু বাজারকে স্ট্রেংথে রাখে এবং আপনার স্থিতিশীল থাকে, মার্কেট ডেপথ ঠিক থাকে। জনাব বিপ্লব, আপনার কাছে আসতে চাচ্ছি যে এই আলী যেটা বললো যে মার্জিন লোনের যে ইস্যুটা, আপনিও পয়েন্ট আউট করেছিলেন যে মার্জিন লোনটা অ্যাকচুয়ালি সবাই ইউজ করা উচিত। সেই ক্ষেত্রে আপনি একজন সচেতন বিনিয়োগকারী হিসেবে অন্য বিনিয়োগকারীদের জন্য আপনার দিক নির্দেশটা কীরকম? আমি আপনাকে বলছি, যখন মার্কেট খারাপ থাকে প্রবলেম হয় কি, আমাদের এখানে অনেকে মার্জিন রুল নেন, মনে করেন ওই টাকাটা তার নিজের। কিন্তু ট্রেডারদের কিন্তু মার্জিন রুল নিতে পারেন, কারণ তারা ট্রেড করে তাড়াতাড়ি কী করেন, অনেকে বিনিয়োগ করে রেখে দিল। আমি এমনও লোককে চিনি, বেক্সিমকো ফার্মা 3 বছর ফেলে রেখেছে, দাম হয়তো তার কস্টিং 88, সেভাবে তার কস্টিং 88। তো প্রবলেম হয়েছে কি, 3 বছরে কিউমুলেটিভ সুদ দিয়ে, আগে তো 14% ছিল, বছরে পড়তে 21%, 12% হলেও 3 মাস পর পর পরে 17%, দেখা গেছে কস্টিং হয়ে গেছে 150 টাকা। উনি ওটা চিন্তা করতে অক্ষম, উনি ভাবে 88 টাকা উঠলেই মনে হয় পরে উনি ব্যাংকের প্রতি বা ব্রোকার হাউসের প্রতি একটু বিরূপ ধারণা পোষণ করেন। কিন্তু সত্যিকার অর্থে আপনার টাকা, আপনার যার টাকা নিয়েছেন তার টাকা এবং ইন্টারেস্টটা তো আপনার না, প্রথম শোধ করতে হবে কাতে। কোম্পানি লই বলে যে কোনো কোম্পানির ক্ষেত্রেও প্রথমে পাবে হচ্ছে যেই ব্যাংক থেকে লোন নিয়েছে, তারপর হচ্ছে ক্রেডিটররা, সে হচ্ছে শেয়ার হোল্ডাররা। এই মার্চেন্ট ব্যাংকে আমি যখন লোন নিব, তখন প্রথমে ব্যাংক তার টাকা তুলবে, শেষে যা থাকবে সেটাই আমার হবে। এই কারণে মার্জিন রুল তারাই নেবেন যারা একটু ফ্রিকুয়েন্টলি কোয়ার্টারের আগে একটু ট্রেড করে শোধ দেওয়ার সক্ষমতা থাকে। আর ইনভেস্টার আসলে মার্জিন রুলের দরকার হয় না, কারণ আপনি 6 মাস 1 বছর ওনাদের জন্য আপনার অ্যাডভাইস হচ্ছে তাদের ভালো ভালো কোম্পানি চুজ করতে হবে, অ্যানুয়াল রিপোর্টগুলি পড়া উচিত, এখন অনলাইনে থাকে। শুধুমাত্র গুজব, যেমন ধরেন আপনাকে মার্জিনের ব্যাপারে তাদেরকে আসলেই কি সবাই মার্জিন নেওয়া উচিত? না, সবাই নেওয়া উচিত না। আমি এসএসসির কাছে একটা বিনীত অনুরোধ করব, এখন সবার জন্য মার্জিন রুল প্রযোজ্য আছে। এটি আমেরিকার মতো বা কানাডার মতো হতে পারে, যে ব্যাংক এবং ক্লায়েন্ট বুঝবে কাকে আপনি মার্জিন রুল দেবেন, সেটি আপনার হাতে থাকা উচিত। সবার ক্ষেত্রে হলো যে লেন্ডিং করবে, যে লেন্ডিং করবে এটা তার চয়েসের ব্যাংক কিন্তু আমি গেলেই আমাকে যে সবাই একই প্রজেক্ট, 4টা ধরেন আপনার আছে, আমাদের দেশি 10টা দোকান আছে, সব ব্যাংক কিন্তু 10টাকেই দিবে না, 10টাই একই দোকান হওয়া সত্ত্বেও একটাকে দিবে। আমার মনে হয় যেই ক্লায়েন্টকে আপনারা 3-4 বছর ধরে চিনেন, আপনারা মার্জিন রুল দেবেন, এটা ক্লায়েন্ট এবং এই আপনার যে দিচ্ছেন তার হাতেই যদি এসএসসি ছেড়ে দেয় একটা আইন করে, যে লোনটা নেবে অ্যাকচুয়ালি যে দিবে সে তার ক্লায়েন্ট সম্পর্কে অ্যাসেসমেন্ট করবে, তার কি অভিজ্ঞতা আছে, তার ফিনান্সিয়াল স্ট্রেংথ কি আছে, মার্কেটে তার প্রেজেন্সটা কেমন, সেই সকল বিষয় বিবেচনা করে তার লেন্ডারের ডিসক্রিপশনেই দিবে। কেন আমি বলছি, আপনি কি দেখেন এখন কিন্তু প্রিমিয়ামে আসতে চাইলে 3 বছর প্রফিটে থাকার পর একটা কোম্পানি আসতে পারে। তার মানে আমি একটা লোক
কালকে আসলো, সে হয়তো 10 কোটি টাকা নিয়ে আসলো, তাকে মার্জিন রুল দিলাম, তার টাকাটা নষ্ট হলো, ব্যাংকের টাকা নষ্ট হচ্ছে, এটা অহরহ আগে ঘটেছে। এই ক্ষেত্রে এসএসসিকে উচিত আমার মনে হয় যে সবার ক্ষেত্রে মার্জিন রুলের অপশনটা যাতে না থাকে। এটি ক্রেতা এবং বিক্রেতা মানে গ্রহীতা এবং দাতার মধ্যেই আসলে একটি আইনটা, এই আইনটার দিকে আমি দৃষ্টিপাত দিচ্ছি। শুধু একই থাকুক, রুলসের মধ্যে বলা হোক, এটি আপনাদের ডিসক্রিশনারি পাওয়ারের উপর ছেড়ে দেওয়া উচিত। জনাব আলী, আপনার না, মার্জিন লোন নিয়ে আমি বিপ্লব ভাইয়ের সাথে একটু অ্যাড করি। বিষয়টা হচ্ছে আমি ব্যাংকেও কাজ করেছি, তো ব্যাংক যখন কাউকে ঋণ দান করে বা লোন দেয় তখন তার ব্যবসায়ের অভিজ্ঞতা দেখে, তার এই প্রোডাক্ট বিক্রি করে ক্যাশ ফ্লোকে জেনারেট করবে, ক্রেডিট অ্যানালিসিসের একটা গাইডলাইন আপনাদের থাকে ব্যাংকে থাকে, এবং এটা খুব স্ট্রংলি দেখে। ইন এডিশন টু দ্যাট আরও একটা সিকিউরিটি ব্যাকিং নেওয়া হয়, যদি আমরা এখানে শেয়ারটা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্যবসায় প্রথম জিনিস হচ্ছে নলেজ। লোন দেওয়ার জন্য ক্রেডিটের প্রথম হচ্ছে তার ওই ব্যবসায়িক ইফিসিয়েন্সি, দেন হচ্ছে সিকিউরিটি। আমাদের এখানে আমরা কিন্তু টাকা নিয়ে আসছে, লোন দিয়ে দিছি 1:2, আবার গ্রো করছে আরও দিয়েছি। এই যে ধরেন লোন দেওয়া, সেটা কিন্তু বন্ধ করা এখন হয়ে গেছে অটো, কারণ ইকুইটি নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা একদম রিস্ক মিটিগেশন টেকনিক্সটা যিনি লোন দিবে তার হাতে থাকবে। সে ধরেন আমার কোনো ক্লায়েন্টকে আমি ওইভাবেও লোন দিতে পারি, যেহেতু এডিশনাল সিকিউরিটি কোলারেট করে বিভিন্ন অ্যাঙ্গেলে, যদি তার সেই দক্ষতা বা সক্ষমতা থাকে। আর না হয় ফি বেসিসে, আর্নিং বেসিসে, মার্কেট মুভমেন্টের উপরে লোন দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। এবং যে 0.5 আছে, এখানে আরও অনেক কিছু আনতে হবে। 3 মাস পর ইন্টারেস্ট সার্ভিসিংয়ের ব্যাপারটা আনতে হবে। ধরুন একজন আমার থেকে 10 কোটি টাকা লোন নিল, সে 30 কোটি টাকা শেয়ার দিয়ে গেল, তো তার তো পি রেশিও আপ আছে, সে তো ইন্টারেস্ট সার্ভিসিং করবে না। আমি কিভাবে আমার লেন্ডারকে সার্ভিসিং করব? আমি কিভাবে করব? কারণ ও বলবে যে ভাই আমার তো 300 রেশিও আছে, 400 রেশিও আছে, তুমি আমাকে কেন সিটি দিচ্ছ? আইনে আছে 150-র নিচে নামলেই তুমি আমাকে সিটি দিতে পারবা। এখানে অনেকগুলা গ্যাপ আছে, আর বাংলাদেশ মার্কেট পার্সপেক্টিভে গ্যাপ আছে। কারণ বলা হচ্ছে 125-এর নিচে গেলে তুমি সেল দিবা, 2 দিন বায়ার না পেলে তো 100-র নিচে চলে যাচ্ছে, তাহলে কি হবে? আমি 2 দিন বায়ার না পাই, 10 সালে হয়েছিল অনেক, তো 2 দিন এখনো হচ্ছে, অনেক শেয়ারে বায়ার থাকতেছে না। এই যে বিষয়গুলা, সুতরাং এই যে রিস্ক মিটিগেশন টেকনিক্সটা ব্রোকারের কাছে থাকা উচিত, এবং এটা আরও সীমিত পর্যায়ে, এবং যারা খুবই এই লাইনে পরমাঙ্গ তাদেরকে দেওয়া উচিত। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে জেনারেলি মার্জিন লোনটাকে ইউজের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ক্রিয়েট করে নেওয়া, এবং সকলের জন্য এটাকে উন্মুক্ত না রেখে ক্লায়েন্টের স্ট্রেংথ বুঝেই ক্লায়েন্টকে মার্জিন ইউজ করতে দেওয়া হচ্ছে। মার্জিনের এবং ক্লায়েন্টের দুই দিকে ফিনান্সিয়াল স্ট্রেংথ এবং এক্সপিরিয়েন্স দুইটাই সমভাবে এখানে ক্লায়েন্টও ভালো থাকবে, ইনস্টিটিউশনও ভালো থাকবে। আর এটা তো হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট। এটা কিন্তু একটা বাস্তবসম্মত বিষয় যে আমার কিন্তু প্রথম উদ্দেশ্য হবে, বিজনেসের প্রথম উদ্দেশ্য হলো আমার ক্লায়েন্টের সার্ভাইবিলিটি। আমার ক্লায়েন্ট যদি সার্ভাইভ না করে, ক্লায়েন্ট যদি টিকে না থাকতে পারে, আমার এই বাজার টিকে থাকবে না। বাজার টিকে না থাকলে আমরাও টিকে থাকবো না। আমরা কাদেরকে দিই? আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি। অ্যাকর্ডিং টু ল, যেই শেয়ারটা মার্জিনে নাই সেটা কিনতে পারতেছে না, ফিতে না, কিন্তু কোম্পানির গ্রোথ হচ্ছে, আরেকজন ক্যাশ করে কিন্তু কিনতেছে। যখন এটা মার্জিনে আসতেছে তখন শেয়ারের দামটা কিন্তু শেষ, অনেক জাম্প করে। তখন মার্জিন হলো যখন অ্যাভেল টু বাই, তখন আর এটা কিন্তু শেয়ারের গ্রোথ থাকতেছে না। কি কারণ? আইনে বলা আছে তার শেয়ারে 40 ফির মধ্যে থাকতে হবে, এত ফিতে থাকতে হবে। সুতরাং যদিও শেয়ারের প্রসপেক্টও থাকে, সে ইজ নট এবল টু বাই। এইটা আমি একটু অ্যাড করি যে অ্যামাজন আমেরিকার যে সবচেয়ে টপমোস্ট কোম্পানি, এটা 900 পিতে ট্রেড হয়। ওরা কিন্তু পিও দেখে না, আর ব্যক্তি টু ব্যক্তি এবং লেন্ডারের মধ্যে ছেড়ে দিয়েছে। এই দুইটা আমাদের চেঞ্জ দরকার। মানে অনেক আছে 40 পিতে অনেক শেয়ার ভালো, আবার 7-8 পিতে অনেক শেয়ার ডাইং কোম্পানি খারাপ। এই জন্যে এই বারটা উঠিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। জি, তার মানে আপনাদের কথা যেটা বুঝতে পারছি আমরা, যে আসলে যে ল্যান্ড করবে তার হাতে কন্ট্রোলটা থাকা দরকার, আসলে কোন পিতে দিবে, কাকে দিবে, কি রেশিওতে দিবে, তাহলে সিলেকশনটা বেটার হবে। প্রিয় দর্শক, আমরা আরও আলোচনায় ফিরে আসছি। যেন বিপ্লব, আমরা প্রায়ই বিনিয়োগকারীদের থেকে একটা প্রশ্ন শুনে থাকি যে আমরা এই আলাপ আলোচনায় তো সবসময় আমরা ফান্ডামেন্টাল শেয়ারস বা ভালো শেয়ারের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করি বিনিয়োগকারীদের। তো বিনিয়োগকারীরা সেটার পাল্টা একটা প্রশ্ন করেন যে ওনারা ফান্ডামেন্টাল শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হন, ওনারা জাং শেয়ারে লাভবান হন। এই বিষয়টাকে আপনি একজন বিনিয়োগকারী এবং বিশ্লেষক হিসেবে কিভাবে দেখছেন? আমি একটু এইটা শুরু করার আগে একটা কথা বলছি যে ধরেন আমাদের এখানে শেয়ারের বাইরে বলছি, হঠাৎ করে 2010 সালে বারিধারায়
আপনি যেটি আমেরিকান অ্যাম্বাসির উল্টা দিকে 35,000 টাকা পার স্কোয়ার ফিট ফ্ল্যাট মানুষ কিনেছে, এখন সেটি নামতে নামতে 15,000 টাকায় কিন্তু বায়ার পাওয়া যাচ্ছে না। তার মানে একটা জিনিস যেটা 10,000 টাকায় ঠিক, 35,000 টাকায় তো সেটা ঠিক হতে পারে না। ফান্ডামেন্টাল মানে হচ্ছে রাইট টাইমে রাইট প্লেসে কেনা। আপনাকে একটা শেয়ারের ধরেন এখন ডিভিডেন্ড ইল্ড আছে 7 to 6% বা 5%। এখন ব্যাট বিসি একসময়, আমি নাম ধরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, 700 টাকায় যে ইল্ড ছিল 3500 টাকায় তো সেই ইল্ড থাকবে না। তো তাইলে আপনাকে অনেকগুলি জিনিস চিন্তা করতে হবে যে একই টাইমে কোম্পানি ঠিক আছে কিন্তু প্রাইস আপনাকে বিনিয়োগের অযোগ্য করে দেয়। আর জাঙ্ক শেয়ারে যে লাভ পাচ্ছেন এটি হয়েছে একটাই কারণে, আপনারা যখন মুভমেন্ট করেননি তখন বাজারে 200-300-র মধ্যে টার্নওভার ছিল। সারা পৃথিবীতেই যখন আমাদের এত বড় বাজার, আমাদের জিডিপির সাইজ 3 লক্ষ কোটি টাকার উপরে এবং মার্কেট ক্যাপিটালাইজেশনও কিন্তু বিশাল, আমাদের সেই ক্ষেত্রে সেই বাজারে যদি 200 কোটি ট্রেড হয় তাহলে এই জাঙ্ক শেয়ারে কিন্তু গেইন বেশি পাওয়া যাবে। এখন 500 কোটি টাকা উঠেছে, যখন 1000 কোটি টাকা টার্নওভার হবে তখন দেখবেন শুধু ভালো শেয়ারেই গেইন পাওয়া যাবে। তো বিনিয়োগকারীর এটাও বুঝতে হবে যে খারাপ সময়, যখন যে কোনো দেশের খারাপ একটা সময় জাগে, এখন সিরিয়ায় যুদ্ধের সময় অনেক কিছুই 10 গুণ দামে বেচা যাচ্ছে, বাজে জিনিস, মানুষ একটা রুটি 10 টাকা, 1 টাকা রুটি 10 টাকায় কিনছে, এটি তো যুদ্ধ অবস্থা। স্বাভাবিক অবস্থায় আমাদের মার্কেটটাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় 6 বছর ডেড ছিল। ডেড মার্কেটে তো আপনার জাঙ্কের কিছু প্রাধান্য থাকবেই। মার্কেটে এই যে 2-3 মাস ধরে যে জেগে উঠছে বা মাঝে মাঝে যতবারই জেগেছে ততবারই কিন্তু জিপি, স্কোয়ার ফার্মা বা ভালো ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলি আপনাকে টাকা দিয়েছে, পাওয়ার সেক্টরের ভালো কোম্পানি বা সিমেন্ট সেক্টরের। কিন্তু এখন হচ্ছে যেহেতু মার্কেট একটু মন্দার মধ্যে ছিল, টার্নওভার কমে গিয়েছিল, এখন বিনিয়োগকারীদের কিন্তু সচেতন হওয়ার সময় হয়েছে। এখন গড়ে প্রতিদিন 500 কোটি টাকার উপর ট্রেড হচ্ছে। আমরা আশা করছি এই ধারা চললে হয়তো দেখবেন নভেম্বর বিদেশিদের পার্টিসিপেশন হয়েছে, বড় বড় ব্যক্তি এসেছে, ইনস্টিটিউশন এগিয়ে আসছে, হয়তো 1000 কোটি টাকার দিকে যাবে। তখন কিন্তু ভালো শেয়ারের একটা চাহিদাও তৈরি হবে। আর আপনি জানেন ডিমান্ড যত বাড়বে তত প্রাইস আপ করবে। যেমন ধরেন কিছুদিন আগে লবণের বাংলাদেশে যে ডিমান্ড ছিল, যে কোনো লবণ 25 টাকার লবণ 35 টাকা 40 টাকা হয়ে গিয়েছিল। এইটাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আর হচ্ছে প্রপার প্রাইসে আপনার কেনার উপর বিনিয়োগকারী সাফল্য নির্ভর করবে। হ্যাঁ জনাব আলী, আপনি ওনার বক্তব্যটা শুনেছেন। এখানে একটা বিষয় আমি জাস্ট যোগ করতে চাই, যে বিষয়টা যে ফান্ডামেন্টাল দেখে তো এখন আর বাজারের লেনদেনের কথা বললেন যে 500 কোটি টাকা আমরা আশাবাদী, আমরাও আশা করছি বাজার একটা গতিশীল জায়গায় আসছে। তো এই জায়গায় আপনি কি কোনো আপনার প্রসপেক্টে কীভাবে দেখছেন? আমরা আশা করছি যে বাজার আরও গতিশীল হবে। আপনি একটি পার্টিসিপেন্ট হিসাবে এখানে এই গতিশীলতাকে ধরে রাখার জন্য আপনার মার্কেট পার্টিসিপেন্টদের কীরকম আচরণ হওয়া উচিত, বিনিয়োগকারীদের কীরকম আচরণ হওয়া উচিত? আসলে তো আমি বললাম তো 3-4 টাইপস ইনভেস্টর তো বাজারে আছেই। কিছু ইনভেস্টর আছে ট্রেডার, তারা আসলে ট্রেডিংটাকে এনজয় করে এবং এটা তাদের এক ধরনের নেশার মতো। সকালবেলা আসতে হবে, স্ক্রিন দেখতে হবে, ট্রেডিং করতে হবে, এটা হলো তাদের 3টাতে গেইন করতেছে, 2টাতে লস করতেছে, বা 4টাতে লস করতেছে, 2টাতে গেইন করতেছে। আমরা যারা ইনভেস্টর অ্যানালিস্ট হিসাবে নিজেরা কাজ করি, আমাদের কিছু সাজেশন থাকে যে আপনার পোর্টফোলিওটাকে ভাগ করে ফেলতে হবে, লং, মিড অ্যান্ড শর্ট। ঠিক আছে, এটা হলে যেমন আমরা যারা ডিলার অপারেশন করি আমাদের কিন্তু ভাগ করা আছে যে একটা শেয়ারে আমরা লং পজিশন নিয়ে নিই, এটা মার্ক করে দিই লং, ঠিক আছে। আরেকটা শেয়ারে মিড টার্ম নেই, আরেকটা হচ্ছে শর্ট। ওই যে হ্যাঁ আমরা কিছু শেয়ারের ধরেন দাম বাড়তেছে ওখানে ঢুকি, দাম আবার বিক্রি করে বের হয়ে যায়। আর কিছু শেয়ার আছে আসলেই হয়তো যদিও কখনো দাম আপ হইলে বিক্রি করে দিই, নিচে গেলে আবার কিনে নিই, মানে এটা লং পজিশন আমার। তো এই বিষয়গুলো হচ্ছে একজন বিনিয়োগকারীকে ভাবতে হবে বাজারে। আরেকটা বিষয় ভাবতে হবে যে আমাকে এখানে যে জাঙ্ক শেয়ারে আমি হয়তো একটা মুনাফা পাবো, আরেকটা জাঙ্ক শেয়ারে আমার লস হতে পারে, কারণ জাঙ্ক শেয়ার জাঙ্ক প্রাইসে থাকে, রিয়েলিটির সাথে তার টাচ আপ থাকে না। সুতরাং এটা সবসময় একটা রিস্কি প্রপোজিশন, আর সেখানে আমি কতটুকু বিনিয়োগ করব সেটাও কিন্তু একটা বিষয়, চিন্তার বিষয়। সুতরাং অলওয়েজ সিস্টেমেটিক রিস্কস অ্যান্ড আনসিস্টেমেটিক রিস্কস, এই দুটা রিস্কের কম্বিনেশনেই তাকে বিনিয়োগটা করতে হবে। আর বিনিয়োগ করতে যেয়ে যদি সে ভুল করে তাহলে কিন্তু সে ওই যে অ্যালং উইথ দ্য লোন সিনক্রোনাইজ করে, তাহলে কিন্তু সে তার ইকুইটি হারাই ফেলবে, যেটা তার জন্য নেগেটিভ, বাজারের জন্য নেগেটিভ, অ্যাজ ওয়েল এজ আমরা যারা ইনস্টিটিউশন আমাদের জন্য দুঃখজনক। যেন বিপ্লব, এই বাজারের এই ধারাবাহিকতা আমরা যেটা দেখতে চাচ্ছি, যেটা আশা করছেন, আমিও আপনার সাথে একইভাবে আশা করছি যে বাজার একটু এই পর্যায়ে
আপনারা বিনিয়োগকারীদের কী ধরনের সচেতন থাকা দরকার, বা অন্যান্য স্টেক হোল্ডার কাদের কাছে আপনাদের কি প্রত্যাশা, যে কী ধরনের প্রত্যাশা হলে বা কী ধরনের এনভায়রনমেন্টে এই বাজারটা আমি গতিশীল? আপনাকে একটা স্টাডির কথা বলি। এটি হচ্ছে আপনার হার্ভার্ড করেছে 1936 সাল থেকে 2008 পর্যন্ত সারা পৃথিবীর মার্কেটে তারা স্টাডি করে দেখেছে সর্বোচ্চ বাজার খারাপ থাকলে 6.5 বছর খারাপ থাকতে পারে। এভারেজ সাইকেল, এভারেজ সাইকেল না, মানে একেবারে ডিজাস্টার থেকে 2-3 বছরে অনেক মার্কেট রিবাউন্ড করে, যারা ম্যাচিউরড মার্কেট লাইক ইন্ডিয়া, আমেরিকা। বাট আমাদের দেশের মতো দেশ, থার্ড ওয়ার্ল্ডের 10 সালের মতো যদি একটা এক্সট্রাঅর্ডিনারি বুম হয়, তো আমরা তো 6 বছর পার করে ফেলেছি। 6.5 বছর কিন্তু আগামী জুনের পর হবে, তার মানে একটা ন্যাচারাল গ্রোথ থাকবে। এই সময় আমরা দেখতে পাই কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান হঠাৎ করে ক্যাপিটাল মার্কেটের এগেনস্টে কথা বলা শুরু করেন, বা নিয়ন্ত্রক সংস্থা যারা আসলে অনেক গ্রেডে উন্নতি করেছে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে সাংবিধানিক পোস্ট সম্পর্কে বলার আগে কিন্তু একটু ভেবেচিন্তে বলতে হয়। এই যে মার্কেট সম্পর্কে এইসব ব্যক্তিবর্গ খুব ক্ষুদ্র নলেজ নিয়ে তারা যে বলেন, এই যে স্টাডিটাও পড়লেন না, এটি যে স্বাভাবিক প্রক্রিয়ায় জেগে উঠছে। স্টাডি তো হার্ভার্ডের স্টাডি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টাডি, পৃথিবীর সবচেয়ে ভালো আইভি লীগের স্টাডি। তো তাদের আমি বলবো, এটি কি তাদের জ্ঞানের স্বল্পতা, নাকি ইচ্ছাকৃতভাবে আমাদের এই যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে 6 বছর কষ্ট করলো, তাদের জন্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও তো কিছু জিনিস আসলে এইভাবে বলা উচিত না, যে নিয়ন্ত্রক সংস্থার ভিতরে ইনসাইড ট্রেড, তারপর আপনি বলছেন প্রতিটা প্রতিষ্ঠানের খুদ ধরা, এগুলি কিন্তু আসলে রিয়েলিটিতে দেশকে পিছিয়ে যাবে। দেশের প্রবৃদ্ধি আমাদের মার্কেটের প্রবৃদ্ধি তো অনেক কম দেশের প্রবৃদ্ধির তুলনায়। আমরা চাচ্ছি, এবং আরেকটা জিনিস দেখেন, ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রোকার অ্যাসোসিয়েশন একটা মিটিংয়ে বলেছেন সরকার এখান থেকে টাকা নিয়ে ডেফিসিট ফাইন্যান্সটাকে একটু ঠিক করতে চায়, যেটি ইন্ডিয়ায় মাঝে মাঝেই হয়। ও ইন্ডিয়ান রেলের 10% ছেড়ে কিন্তু প্রায় 1 লক্ষ কোটি টাকা উন্নয়ন খাতে দিয়েছে। আমরা বারবার রকিব সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন বলেছেন সরকারি কোম্পানি এনে সরকার তার রেভিনিউ বাজেটটা ঠিক রাখুক, কিন্তু ডেভেলপমেন্ট বাজেটে খরচ করতে পারে। তো এটির একটি উদ্যোগ দেখা যাচ্ছে, কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু সরকারকে নিরুৎসাহিত করবে, বিনিয়োগকারীকে করবে, এবং সত্যিকার অর্থে যারা এত বছর লস করেছে তাদের প্রতিও কিন্তু এটি একটি অন্যায় হিসেবে বিবেচিত হবে। তার মানে আমরা এরকম নেতিবাচক কথাবার্তাকে পরিহার করতে চাই। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, যখন আপনি নলেজ থাকবে, আপনি যদি নলেজে বলতেন যে এখন 6 বছর হয়ে গেছে, আপনি যদি বলতেন না এই আমার প্রবলেম, এই শেয়ারগুলি ওভার ভ্যালুড, এখানে স্পেসিফিক বলতেন যে ইনসাইড ট্রেড করে, ঢালাওভাবে একটা প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলে দেওয়া হয় যে সব মার্চেন্ট ব্যাংকার বিনিয়োগকারীর এগেনস্টে, তো এটি কেমন একটা হলো? এটা হলো অনেকে আপ্রাণ চেষ্টা করছে, উনি যেমন ডিলার কোডে নিয়ে বিনিয়োগকারীর নেগেটিভ ইকুইটি সাপোর্ট দিচ্ছে, যাতে মার্কেটেও সাপোর্ট হচ্ছে, ব্যাংক তার টাকা পাচ্ছে, বিনিয়োগকারীও দিনের শেষে কিছু পাচ্ছে। তো সেই ক্ষেত্রে সবাইকেই যদি আমরা অভিযুক্ত করি, অভিযোগের গেমে তো আসলে দেশ এগিয়ে যায় না। আপনি চায়নাকে দেখেন, অভিযোগ কম কিন্তু দেশটা কত দূর এগিয়ে গিয়েছে। জনাব আলী, উনি যেই কমেন্টসটা সামনে নিয়ে আসলেন, বিপ্লব ভাই যেটা বলছে আমি একটু বলি, আপনি আসলে উনি লাস্টে কিন্তু ক্লিয়ার করে গেছেন, আপনাকে কোনো কমপ্লেন দিলে স্পেসিফিক দিতে হবে যে এই লোকটা এই শেয়ারটা ইনসাইড ট্রেডিং করেছে ভাই, বা এই বাজারে যে অনেক শেয়ার নিয়ে স্পেসিফিক কমপ্লেন আসলে তা না, এসেছে, তদন্ত হয়েছে এবং পাওয়া গেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এসেছে, এবং উই লাভ ইট যে এটা হোক। এটা হলে কি হবে, আপনাদের যদি মনে থেকে আমি দেখেছি এই কমিশন এই ইরেগুলেটরের জন্য লোককে মার্কেট থেকে বের করে দিছে, প্রতিষ্ঠানকে সাসপেন্ড করছে, প্রতিষ্ঠানকে জরিমানা করছে, ব্যক্তিকে জরিমানা করছে। মানে যেখানে প্রবলেম আইডেন্টিফাই হয়েছে বা ইরেগুলারিটিস আইডেন্টিফাই হয়েছে, সেখানে কিন্তু তারা খুব শক্ত হাতেই এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা সেই ক্ষেত্রে রেগুলেটর সম্পর্কে এই ঢালাও কথা বলার তো কোনো সুযোগ না। এই ধরনের বক্তব্য দেওয়া মানে আপনি একটা নেগেটিভ ইমপ্রেশন আপনাকে মনে রাখতে হবে 1895 সালে শুরু হয়েছে দিল্লি বোম্বে স্টক চেঞ্জ। আমরা কবে শুরু করলাম? আমাদের কি হলো? এই অল্প দিনে লয়ের যে রিফর্ম হয়েছে, এটা তো ধীরে ধীরে অ্যাপ্লিকেশন হবে, ধীরে ধীরে আরও কমপ্লায়েন্স বাড়বে, আরও অনেক কিছু হবে। এখন আপনাকে সেটাই গিয়ে না নিয়ে ঢালাও মন্তব্য করাটা কোনোভাবেই জাস্টিফাইড না। এটা হচ্ছে একটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি নিজে যদি কোনো দায়িত্বশীল পজিশনে থাকি, আমি নিজে কতটা শাস্তি নিয়েছি আমার ওই পজিশনে থেকে,
কতটা রেগুলারাইজ করেছে, সেটাও কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। তো সুতরাং আমাকে মিডিয়া পার্সন বা পাবলিক পার্সন হিসাবে ঢালাও বক্তব্য দেওয়া কোনোভাবেই উচিত না। আমি মনে করি যারা বিজ্ঞ লোক আছেন ওনাদের আরও চিন্তা করে বক্তব্য দেওয়া উচিত এবং বি স্পেসিফিক। আমি যদি কোনো শেয়ার নিয়ে আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল যে এই শেয়ারটার দাম এত উঠলো কেন, তখন আমি বলেছিলাম যে এটার দাম যদি এত হয়, মালিক আইপিও আসার পরে ধরেন একটা শেয়ার 35 টাকা আইপিওতে আসছে, 112 টাকা উঠে গেল, তখন আমাকে জিজ্ঞেস করলো যে এটা কি ঠিক আছে? যিনি ব্যবসা করেন উনি যদি জানতেন, উনিই তো ভালো বোঝেন, 113 টাকা শেয়ার আর 35 টাকায় উনি দিতেন না। সুতরাং এটা যারা বাই করতেছেন ওনাদের আরও চিন্তা করা উচিত, বি স্পেসিফিক আপনাকে কথা বলতে হবে। না সেটাই, এইটা যেমন আমাদের দেশে একটা ব্যাড প্র্যাকটিস আমরা কিছুদিন যাবত লক্ষ্য করছি। যেই কোম্পানির শেয়ার 10 টাকায় বাজারে বিক্রি করেছেন ইস্যুয়ার কোম্পানি, সেই শেয়ারের দাম লিস্টিং হওয়ার পরে 30 টাকা 40 টাকা 50 টাকা হয়ে যাচ্ছে। কিছুদিন পর আবার এটা ধীরে ধীরে ওই 10 টাকা 12 টাকা 15 টাকায় চলে আসে। ইন বিটুইন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন এবং সেটা বিনিয়োগকারীরা সেটা নিয়ে ক্ষুব্ধ হন। কিন্তু এই বিষয়টা কেন ঘটে, কেন হয় আমি আপনাকে বলছি। যেমন একটা কোম্পানির নাম না বলেই বলছি, তারা যখন আসলো আইপিও প্রাইস প্রিমিয়াম নিল, তারপর সেটা 95-96 উঠলো, তারপর এক বছর শুধু ডিভিডেন্ড দিল, গত 2 বছর ডিভিডেন্ড দেয়নি। জেড গ্রুপে আছে, বিশাল একটা কোম্পানি, অনেক নাম নিয়েছে, এখনো পুরস্কার পাচ্ছে। বিনিয়োগকারীরা একটা জিনিস বুঝতে ভুল করেন, যে ধরেন একটা গ্রামীণফোন নতুন এসেছিল কিন্তু কোম্পানি তো আর নতুন না। যেমন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেছে, এটা 52 সালে প্রতিষ্ঠিত, এখন আপনার নতুন করে আসলো, এইটা এক জিনিস। আর একটা কোম্পানি কেবল 3 বছর হয়েছে, কোনো রকম প্রফিট দেখাই বাজারে চলে আসছে, সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ গ্রামীণফোন আসার পর বাজার বেড়েছিল। আর বিনিয়োগকারীদের বলবো, সেকেন্ডারি বিনিয়োগে তো আপনি বাধ্য না, মানে আপনি আইপিওর লোক 10 টাকায় কিনে আপনার কাছে 50 টাকায় বেচলো, আপনি তো মার্কেটের টাকা দিয়ে দিলেন এমন লোকদের হাতে যারা এই মার্কেটের টাকাটা ইনভেস্ট করবে না। আর এই মার্কেটের স্বার্থে, আপনার নিজের স্বার্থে নতুন শেয়ারের ক্ষেত্রে একটা ডিভিডেন্ড দেখার আগে রেশনাল দাম না থাকলে বিনিয়োগ না করাই উচিত। এটি সারা পৃথিবীতে বলেন। ওয়ারেন বাফেট কিন্তু নতুন শেয়ারকে খুবই অপছন্দ করে। নতুন বলতে আমি বুঝিয়ে দিলাম, আইপিও হলেই নতুন না। একটা কোম্পানি 30 বছর 40 বছর 50 বছর বয়স, ধরেন আজকে যদি ইউনিলিভার আছে 200 বছরের তার ইতিহাস, সে যদি আজকে লিস্টেড হয়, আপনি যদি তাকে আবার নতুনের মধ্যে ফালান তাহলে কিন্তু আপনার ভুল হবে। মানে আমি ভেঙে বলে দিলাম, যে কোম্পানি অ্যাটলিস্ট 15 ইয়ার অপারেশনে ছিল, প্রফিট ভালো, তারা কালকে আসলেও পুরান কোম্পানি। আর একটা কোম্পানি কোনো রকমে 3 বছর এসে আসলো, হ্যাঁ, তাহলে সেই শেয়ারগুলো সম্পর্কে সতর্ক থাকুন, যারা হঠাৎ করে আসে, হঠাৎ একটা ভালো ডিভিডেন্ড দেয়, পরের প্রথম বছর 30 বছর, তারপর 10, তারপর 0, জেড গ্রুপেও চলে যায়। এই ধরনের কোম্পানি থেকে সতর্ক থাকতে হবে। উনি যে বিষয়টা আসছেন বিজনেস কন্টিনিউটি প্ল্যান, যে কোম্পানিটা 20 বছর 30 বছর অপারেশন করে, তার রিস্ক মিটিগেশন টেকনিক স্ট্রং। বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বিপিআর যেটা বিজনেস ইঞ্জিনিয়ারিং আছে, সে একটা সেগমেন্ট যদি অফ হয়ে যায় আরেকটা সেগমেন্ট দিয়ে স্টার্ট করতে পারে। এখন অনেক কোম্পানি আছে লোন বার্ডেন থেকে রক্ষা পাওয়ার জন্য বাজারে আসছে। তো এর দাম যদি আপনি অনেক উপরে যায় কিনে নেন, তাহলে তো আপনি লস করবেন। এটা চয়েস ইজ ইউর্স। সুতরাং আমরা যারা ইনভেস্ট করি, আমরা দেখি যে কোম্পানির সেক্টরটা কোথায়। আপনি দেখেন বাংলাদেশের ডিমান্ড কোথায়, উনি যেটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে ডিমান্ড আছে, পাওয়ারে আছে, ফার্মাসিউটিক্যালে আছে, ব্যাংক লিজিং যারা আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারা কতটুকু ব্যবসা করতে পারবে এবং তাদের কতটুকু স্প্রেড থাকবে, ক্লাসিফিকেশনটা কি, পরবর্তী ক্লাসিফিকেশনটা কি, ট্যাক্স ইম্পোজিশন কি, এগুলো দেখার বিষয় আছে। হুট করেই শেয়ার কিনলেন, এরপরে নাই। আইটি কোম্পানি অনেকগুলো এসেছে, আইটির কিন্তু প্রসপেক্ট আছে বাংলাদেশে, কিন্তু ওইভাবে অর্গানাইজ হইতে আমরা সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে ফাইট করতে পারতেছি। যে আইটি কোম্পানিটা আসছে সেই আইটির প্রসপেক্ট আছে। আইটি ইজ এ বাস্ট এরিয়া। এখন আইটির কোন কোম্পানি আসছে, এটাকে আইএসপি নাকি ট্রেডিং কোম্পানি নাকি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেইটা টার্নওভার কত হবে, সেই সেক্টরের টার্নওভার কি, কি প্রোডাক্ট কি, তার প্রোডাক্ট কি, সেটা শুধু বলছি যে বাংলাদেশের টপ মোস্ট 10টা সফটওয়্যার ডেভেলপার কোম্পানি একটিও বাজারে আসেনি। মানে তাইলে কি হবে, আইএসপি আর কতটুকু ব্যবসা? ইন্টারনেটের ব্যবসা তো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে। আগে তো আমরা অনেকটা আপনি ইন্টারনেট ইউজ করতাম ব্রডব্যান্ডে, এসে তো ওই ব্যবসা দিনে দিনে কমছে। এই শেয়ারগুলির জন্য চলে গেছে, এই জন্য এই শেয়ারগুলির রিটার্ন কিন্তু খুব খারাপ। আমরা আশা করছি যে গ্রামীণফোন এসেছে, সরকারের কাছে এবং রবির কাছে অনুরোধ জানাবো
এই কোম্পানিটি এখন অনেক লাভজনক, এটি লিস্টিং হলেও কিন্তু বাজারে আবার ফরেন বিনিয়োগকারী, লোকাল বিনিয়োগকারী জেগে উঠবে। রবি আচ্ছা। না, এখানে আপনি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বললেন যে বাংলাদেশে একটিও প্রতিষ্ঠিত সফটওয়্যার কোম্পানি আসে না। তো এখন এই যে সফটওয়্যার কোম্পানির যেই ডেভেলপমেন্ট, যেই অ্যাকাউন্টিং স্ট্রাকচার, আমরা দুইজনের কাছে শুনবো। মোহাম্মদ আলী, আপনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনি বলেন তো এই যে একটা সফটওয়্যার কোম্পানি যদি প্রতিষ্ঠিত যে হয়েছে তার যেই অ্যাসেট, এটা তো আসলে দৃশ্যমান না, ইনভিজিবল হয়েছে। তো এই কোম্পানিটাকে আপনি মার্কেটে এনে জাস্ট ইনভেস্টরদের কনফিডেন্স বাড়ানোর জন্য, জাস্টিফিকেশনের জন্য কীভাবে? বিষয়টা হলো উনি যে অংশটা বলতে চাচ্ছে, যারা আমাদের তো ডিমান্ড আছে সফটওয়্যার কাস্টমাইজেশন, মোবাইল অ্যাপস, লট অফ আমরা ডিজিটালাইজেশন। এখন বিষয় হচ্ছে কিন্তু আমাদের দেশে যে কোম্পানিগুলা, এই কথাটা কিন্তু উনি আগে বলে গেছেন, ওদের এজটা কত, ওদের আসলে স্ট্যান্ডটা কি? স্ট্যান্ড তো লাগবে। আপনার ধরেন ওদের লাইসেন্সিং প্রোডাক্ট কি? আপনি দেখেন আমরা ব্যাংকে প্লাস কিউ ইউজ করি, আপনার ব্যাংকও করে ইউএসবি। ওরা কিন্তু প্রতি বছর ভার্সন চেঞ্জ করতেছে, তার দুইভাবে রেভিনিউ আসতেছে, নতুন সফটওয়্যার সেল করতেছে, আবার আপনার লাইসেন্সিং ফি পাচ্ছে। আমাদের কোম্পানিগুলো এই ধরনের স্ট্রাকচার এখনও খুব বেশি কোম্পানি আসেনি, এরা চেষ্টা করতেছে, নাও দে আর স্ট্রাগলিং। তো এই যদিও আমাদের মার্কেটে ডিমান্ড আছে, আমাদের এই রেভিনিউটা বাইরের কোম্পানিরা এসে নিয়ে যাচ্ছে, মার্কেটে ডিমান্ড আছে, তারা আগাচ্ছে। সুতরাং এটা সময়ের ব্যাপার। আর যারা আসছে আগে আইটিতে, তারা কাজ করছে না তা না, কম সেই অংশটা বাজারে যেভাবে আসছে তাদের পার্টিসিপেশনটা কম, হয়তো তারা চেষ্টা করতেছে। আর কেউ এটাকে পরে একদমই ডিউ ডিলিজেন্সের বাইরে চলে গেছে। এটা মানে আপনি বলতে চাচ্ছেন যে আইটিতে এখনো যারা আসছে তারা একটু সিগনিফিকেন্ট আইটি কন্ট্রিবিউশনের আমাদের ডিমান্ডের সাথে রেভিনিউ অ্যাকোয়ারিং এর সাথেও নেই। দুটাই বিষয় থাকতে হবে। তো আপনি বাজারে আসলো, আমাদের যে লোকাল ডিমান্ড ফুলফিল করলে রেভিনিউ অ্যাকোয়ার হবে এবং আউটসোর্সিং করতে পারবে, সে সফটওয়্যার বাইরে সেল করতে পারবে, হার্ডওয়্যার সেল করতে, তারপরে সে ভালো ডিভিডেন্ড দিতে পারবে। এখন এই বিষয়গুলো, এটা কিন্তু এখানে আমাদের এখনো তো সক্ষমতা বাড়েনি। নাও ইট ইজ গ্রোয়িং। কিন্তু আমাদের দেশে একটা জিনিস, আমরা এটা দুজনের জন্য আমার প্রশ্নটা শুনে, আমরা কিন্তু সবসময় একটা বিষয় চাচ্ছি যে কোনো একটা শেয়ার লিস্টিং হওয়ার পরের দিনেই যেন আমি লার্জ একটা রিটার্ন পাই বা ক্যাপিটাল গেইন পাই। কিন্তু আপনি যদি গুগলের দিকে তাকান, গুগল লিস্টিং কততে হয়েছিল এবং এটার প্রাইস কোথায় নেমেছিল, আজকে কোথায়? তো আমরা কি আসলে এই যে সত্যিকার অর্থে একটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানি লিস্টেড হোক, ডাউন দ্য লাইন 2 ইয়ার্স 3 ইয়ার্স অর 5 ইয়ার্স গিয়ে আমরা একটা সাবস্টেন্সিয়াল গেইন পাবো, সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা নিয়ে আমরা অনেকবারই বলেছি। এবং যখন আইপিও রুল রিফর্ম হয় তখনও কিন্তু আমি স্ট্রংলি কথা বলেছি যে আপনি গ্রিনফিল্ডে দেন, নো প্রবলেম। আমাদের বিনিয়োগকারীদেরকে আপনারা কিভাবে এটা কমিউনিকেট করবেন, কিভাবে গাইড করবেন? বিনিয়োগকারীদের জন্যই কিন্তু আমি আগে বলেছি, আপনার ফান্ডকে তো আপনি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আপনাকে ভাগ করে নিতে হবে। আর আমরা আগেও বলেছি যে গ্রিনফিল্ড কোম্পানি বাজারে দেন, কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে যে ফান্ডটা অ্যাপ্লিকেশন করে ডিউ রিটার্ন বের করে নিয়ে আসতে হবে, যেন ফান্ডটা তসরূপ না হয়, ফান্ড ডাইভার্সিফিকেশন না হয়, ফান্ড মিস অ্যাপ্লিকেশন না হয়। আপনি গ্রিনফিল্ড কোম্পানি দেন, কোনো সমস্যা নেই। 1 বছর ডিভিডেন্ড দিল না, দ্যাটস নট ইস্যু। আমার 10 টাকা শেয়ার 2 বছর না দেখ, 3 বছর থেকে সে যদি কন্টিনিউয়াস গ্রোথে যায়, 4-5 বছর পরে ডিভিডেন্ড দেখবেন শেয়ার কোথায় চলে গেছে। তো বিষয়টা হচ্ছে এখন সিকিউরিটি এক্সচেঞ্জও বিভিন্ন ধরনের রিফর্ম নিয়ে এসেছে। আমরাও গ্রিনফিল্ডের কিন্তু প্রভিশন আছে, যে আপনি আগে ছিল, একটা মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছিল, এখনো আছে। যেহেতু বাজার বড় ধরনের একটা রিস্ট্রাকচারিং এর মধ্যে গিয়েছে, ইনভেস্টার কনফিডেন্স চিন্তা করে হয়তো উদ্যোক্তারা গ্রিনফিল্ডের চিন্তা করে না। কিন্তু আমি গ্রিনফিল্ডকে মানে অবশ্যই প্যাট্রোনাইজ করে। আপনি দেখেন যে ব্যাংকগুলো শুরু হয়, অনেক নতুন ব্যাংকগুলো গ্রিনফিল্ড ধরতে পারেন, বাজার লিস্টিং হয় না, 3-4 বছর পরে কিন্তু ওরা ঠিকই ডিভিডেন্ড দিচ্ছে। বিপ্লব, আপনি একজন ইনভেস্টর হিসাবে এই যে আলী যেটা বললেন যে গ্রিনফিল্ডকে এনকারেজ করে, আপনারা এটা কিভাবে দেখছেন? আমিও বলি যে ধরেন অনেকগুলো কোম্পানি যে সেক্টরটা খুব ভালো, সেখানে কিন্তু দিতে হবে। কিন্তু তার ক্ষেত্রে আমি একটাই শুধু কথা বলবো, যেমন ধরেন একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি নামে লিস্টেড আছে, কিন্তু তার মূল ব্যবসা হচ্ছে পাওয়ার, ওষুধ বেচে 100 কোটি টাকার, এরকম হতে পারবে না। মানে আপনি নিলেন একটা সেক্টরের কথা বলে, মেজরিটি খরচ করলেন আরেকটা সেক্টরে। কারণ ফার্মাসিউটিক্যাল সেক্টরের নর্মাল হচ্ছে নেট প্রফিট 10 to 20%, আর যে সেক্টরে গেলেন তার নেট প্রফিট মার্জিন 3%। আমি তো টাকা দেওয়ার সময় ভেবেছিলাম আপনি 1000 কোটি টাকার ওষুধ বেচবেন, আপনি কোর বিজনেস যেটা দেখেছেন প্র্যাকটিক্যালি, যে কোর বিজনেসে মাত্র 100 কোটি টাকা রাখলেন, 900 কোটি টাকা মানুষের টাকা নিয়ে গেলেন পাওয়ার প্ল্যান্টে, যেখানে এটা
এই জন্যেই আমি বলছি যে গ্রিনফিল্ডও দেওয়া যাবে, বাট তখন রুলসটা আরেকটু টাইট হবে। যে ব্যবসা করবে, যে প্রজেকশন দিবে, সেই জায়গায় থাকতে হবে। উনি যেটা বললেন যে কোম্পানি যাতে ডাইভার্সিফাই করতে পারে না, কোর বিজনেস, কারণ আমি ধরেন যে টেক্সটাইল ভালো বুঝে সে তো ওটাই ভালো বুঝবে, যত ডাইভার্সিফাইড করবে তত। আপনারা টেক্সটাইলের ভিতরে ফার্মাসি দেখতে চাচ্ছেন না, বা ফার্মাসিউটিক্যালস এর ভিতরে পাওয়ার বা টেক্সটাইল দেখতে চাচ্ছেন। যদি ধরেন স্কয়ারের মতো কোম্পানি যখন অনেক টাকা হয়েছে, তারপর তার মধ্যে সে হসপিটাল ঢুকিয়েছে, বড় বড় সব কোম্পানি ঢুকে, সেটা অন্য ব্যাপার। মূল বিজনেসটা মানে যখন আপনার অনেক টাকা জমে গেছে, রিটার্ন আর্নিং, তখন কিছু খরচ সে অ্যাসোসিয়েট কোম্পানিতে ইনভেস্ট করেছে, সেটাতে রিটার্ন আসবে। জনাব বিপ্লব, জনাব আলী, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ পর্যায়ে প্রায়। আমরা আশা করব বিনিয়োগকারী যারা আছেন বুঝে শুনে জেনে বিনিয়োগ করবেন। একটি মজবুত পুঁজিবাজার গঠনের ক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েটারি যারা আছেন তাদের যেমন ভূমিকা আছে, রেগুলেটরের ভূমিকা আছে, পাশাপাশি বিনিয়োগকারীদের ভূমিকাটাই আমরা মনে করি গুরুত্বপূর্ণ। কারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণই একটি পুঁজিবাজার বলিষ্ঠ বা বৃদ্ধি পায়। তো সেই হিসেবে আমরা অত্যন্ত বিনয়ের সাথে সকল বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা বুঝে শুনে বিনিয়োগ করেন, গুজবে কান দিবেন না, যাচাই বাছাই করে তথ্যপত্র জেনে বিনিয়োগ করেন, তাহলে আপনারা লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকাল আবারও আসছে আপনাদের এই সময়ে নতুন কোনো অতিথির সাথে। সবাইকে ধন্যবাদ।